আচ্ছা, আজকে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা সম্পর্কে আলোচনা করব। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা, সেটা কি? এক সংকর জনন একটা নির্দিষ্ট চরিত্রের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটানোর পদ্ধতিকে বলে এক সংকর জনন। একটা নির্দিষ্ট চরিত্র হতে হবে, কিন্তু তার একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এরকম একটা বিশুদ্ধ প্রকট আর বিশুদ্ধ প্রচ্ছন্ন একই প্রজাতিভুক্ত দুটো জীব, তাদের মধ্যে যে সংকরায়ন ঘটানো হচ্ছে, সেই সংকরায়ন ঘটানোর পদ্ধতিকেই বলা হচ্ছে এক সংকর জনন। একটা নির্দিষ্ট চরিত্র, যেমন মেন্ডেল তো মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন, মিষ্টি মটর গাছ। সেই মিষ্টি মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষাটা চালিয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে মটর গাছের উচ্চতা। মটর গাছের উচ্চতাটা কেমন? সেখানে একটা হচ্ছে উচ্চতা লম্বা আর উচ্চতা হচ্ছে বেঁটে বা খর্ব। তাহলে একটা নির্দিষ্ট চরিত্র, এটা হচ্ছে নির্দিষ্ট চরিত্র, এটা হলো নির্দিষ্ট চরিত্র, আর একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এটা হচ্ছে বৈশিষ্ট্য। বোঝা গেল? লম্বা বৈশিষ্ট্য, বেটে বৈশিষ্ট্য, একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এবং কি একই প্রজাতিভুক্ত জীবের মধ্যেই সংকরায়ন ঘটানো হবে। এখানে লম্বা মটর গাছ, মিষ্টি মটর গাছ, তো মটর গাছের মধ্যেই ক্রস ঘটানো হবে, ঠিক আছে, বা পরানিষেধ ঘটানো হবে। তাহলে এটা হচ্ছে এক সংকর জনন পরীক্ষা। আমরা সরাসরি চলে যাব মেন্ডেল যে পরীক্ষাটা করেছিলেন এক সংকর জনন পরীক্ষা। তিনি দুটো বিশুদ্ধ চরিত্রের, একটা হচ্ছে বিশুদ্ধ প্রকট আর একটা বিশুদ্ধ প্রচ্ছন্ন, বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেঁটে মটর গাছ নিয়েছিলেন। তাহলে বিশুদ্ধ লম্বা মটর গাছ, একটা নিলেন, আর একটা নিলেন বিশুদ্ধ বেঁটে মটর গাছ। একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ, একটা বিশুদ্ধ বেঁটে মটর গাছ। বিশুদ্ধ লম্বার জন্য দায়ী জিন যদি ক্যাপিটাল টি হয়, লম্বার জন্য দায়ী যে জিনটা, সেই জিনটাকে আমরা ক্যাপিটাল টি হিসাবে চিহ্নিত করছি। তাহলে আমরা আগে জেনেছি কি না, কোনো একটা বৈশিষ্ট্যের জন্য সবসময় কটা জিন দায়ী বা কটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? দুটো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, দুটো জিন সবসময় থাকবে। তাহলে এখানে দুটো টি হবে, যেহেতু বিশুদ্ধ তাই দুটোই ক্যাপিটাল টি। আরেকটা বিশুদ্ধ বেঁটে মটর গাছ, সেটা হচ্ছে দুটোই স্মল টি। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেঁটে। লম্বাটা হচ্ছে প্রকট, বেঁটেটা হচ্ছে প্রচ্ছন্ন। যেহেতু দুটোই বেঁটে বৈশিষ্ট্যের জিন আছে এখানে, এটা হচ্ছে প্রচ্ছন্ন অবস্থাতেই, যখন দুটো একসঙ্গে জিন থাকবে সে প্রচ্ছন্ন মানে বেঁটে হবে। তাহলে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটা বিশুদ্ধ বেঁটে মটর গাছের মধ্যে ক্রস ঘটানো হচ্ছে, পরানিষেধ ঘটানো হচ্ছে, ঠিক আছে। তার মানে এই মটর গাছটার যদি পরাগরেণু ওই মটর গাছের গর্ভমুণ্ডে স্থানান্তর করানো যায়, তাহলে এটা সম্ভব, তাই না? বিশুদ্ধ লম্বার সঙ্গে বিশুদ্ধ বেঁটে। তাহলে পরীক্ষার চলাকালীন তিনি এটাকে যদি পুরুষ হিসেবে মানে ব্যবহার করেন, পুরুষ গাছ হিসাবে, তাহলে এই মটর গাছের মধ্যে যে ফুলগুলো হয়েছে তার পুংকেশরটা থাকবে, গর্ভকেশরটাকে
নষ্ট করে দেওয়া হবে, বা এর পুংকেশর থেকে পরাগরেণু নিয়ে ওটাকে স্ত্রী হিসাবে যদি চিহ্নিত করা হয়ে থাকে, তাহলে ওর পুংকেশরগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, এখান থেকে নিয়ে গিয়ে পরাগরেণু এখানে সংযোগ ঘটানো হয়েছে। যাই হোক, তাহলে বিশুদ্ধ লম্বা মটর গাছের পরাগরেণু যখন বিশুদ্ধ মেটে মটর গাছের গর্ভমণ্ডলে স্থানান্তরিত করা হয় বা স্থানান্তর ঘটে, তখনই এটাকে বলা হচ্ছে এক সঙ্গের জন্য ক্রস ঘটানো হচ্ছে। তো এখানে তাহলে কি হবে, এটা যদি আমরা পুং হিসাবে চিহ্নিত করি, তাহলে এখানে যে গ্যামেটগুলো উৎপন্ন হবে প্রত্যেকটা গ্যামেটই ক্যাপিটাল টি থাকবে। একটা ডিপ্লয়েড মাদার সেল বা পরাগরেণু মাতৃকোষ, তার থেকে 4টা রেণু উৎপন্ন হবে, পরাগরেণু। তাহলে সেই 4টা যে পরাগরেণু সবগুলোই কিন্তু ক্যাপিটাল টি, এখানে একটাই দেখানো হচ্ছে, যেহেতু সবই ক্যাপিটাল টি একরকমের, তাই একটি দেখানো হলো এখানে। ঠিক একইভাবে এটা যদি স্ত্রী গাছ হিসাবে ধরা হয়, তাহলে এখানে যে ডিম্বাণুগুলো উৎপাদন হচ্ছে, হ্যাঁ, সেই ডিম্বাণুগুলো যত ডিম্বাণু উৎপাদন হোক না কেন সবগুলোর মধ্যেই স্মল টি থাকবে। তাহলে এখানে গ্যামেটটা হচ্ছে ক্যাপিটাল টি, এটা হচ্ছে গ্যামেট, এটা হচ্ছে গ্যামেট। তখন পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট দুটো যুক্ত হলো, তাহলে এর মধ্যে একটা জিন আছে ক্যাপিটাল টি জিন, এর মধ্যে আছে স্মল টি জিন। যখন দুটো যুক্ত হয়ে গ্যামেট দুটো মিলিত হয়ে গেল, তাহলে এখানের যে বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করবে পরবর্তী জেনারেশনে, সেখানে ক্যাপিটাল টির ঠিক পাশে স্মল টি চলে আসবে। ক্যাপিটাল টি স্মল টি দুটো একসঙ্গে থাকলেও এখানে যে গাছগুলো হবে এগুলো হবে সব লম্বা। এখানে সমস্ত মটর গাছই, যত মটর গাছই উৎপাদন হোক না কেন, সব মটর গাছগুলি লম্বা হবে। এবং কি লম্বা, এটা হবে কিন্তু শঙ্কর লম্বা। কেন শঙ্কর লম্বা? কারণ কি, এখানে ক্যাপিটাল টির সঙ্গে প্রকটের সঙ্গে প্রচ্ছন্নের জিনটা চলে আসছে। তাহলে প্রকট যে থাকবে সে সবসময় প্রচ্ছন্নটাকে চাপা দিয়ে রাখবে, তার বৈশিষ্ট্যকে প্রকাশ করতে দেবে। সেই জন্য এটা লম্বা, কিন্তু কি লম্বা বলবো, তাকে আমরা বলবো শঙ্কর লম্বা। আমরা কিন্তু বাইর থেকে দেখে বুঝতে পারবো না শঙ্কর লম্বা বেটেল হয়, যেহেতু আমাদের এটা নিশ্চিত যে বিশুদ্ধ মটর গাছের মধ্যেই ক্রস ঘটানো হয়েছে, তবেই আমরা বলতে পারছি এটা শঙ্কর লম্বা। বোঝা গেল? তাহলে এইখানে এই যে ক্যাপিটাল টি স্মল টির মধ্যে ক্রস ঘটানো হয়েছিল, এই জনুটাকে কি জনু বলা হবে? প্যারেন্টাল জনু বা পি জনু বলা হবে। আমরা আগের ক্লাসে পড়েছি পি জনু। তাহলে এদের মধ্যে ক্রস ঘটানোর পরে যে জীবটা সৃষ্টি হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রথম অপত্য জনু বা F1 জনু বলা হচ্ছে। F1 প্রথম অপত্য জনু। তাহলে এটা একটা জেনারেশন, ফার্স্ট জেনারেশন, এটা সেকেন্ড জেনারেশন। তাহলে সেকেন্ড জেনারেশনে যে গাছগুলো উৎপাদন হলো সেই গাছগুলো এবার কি না, দেখতে পেলাম দু রকমের জিন এখানে চলে এসছে, একটা প্রকট জিন আর একটা প্রচ্ছন্ন জিন। এই জন্য এটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। এখানে সংকর জীব সৃষ্টি হয়েছে। এবার যেহেতু সংকর জীব দু রকমের জিনটা চলে এসছে, এখানে এবার আমরা কি করব, এখানে হচ্ছে সেলফ স্বপরাগযোগ ঘটানো হবে। এবারে হবে স্বপরাগযোগ, মানে একই উদ্ভিদের মধ্যে, একটা ফুলের মধ্যে বা একই উদ্ভিদের দুটো আলাদা আলাদা ফুল হতে পারে। তাহলে স্বপরাগযোগ ঘটানো হচ্ছে এখানে। তাহলে স্বপরাগযোগ ঘটানো হলে, মুছে দিই, জায়গাটা শর্ট হয়ে গেছে। তাহলে F1 জেনারেশনে আমরা কি পেয়েছিলাম? F1 জেনারেশনে পেয়েছিলাম ক্যাপিটাল টি স্মল টি, এই উদ্ভিদটা পেয়েছিলাম। তাহলে এর মধ্যে স্বপরাগযোগ ঘটানো হচ্ছে, সেলফ পলিনেশন, স্বপরাগযোগ। সেখানে তাহলে পরাগরেণু মাতৃকোষ থেকে এক রকমের পরাগরেণু, তাহলে সেখানে পরাগরেণু মাতৃকোষের মধ্যে প্রত্যেকটা পরাগরেণু মাতৃকোষে এই জিন থাকবে। আবার ডিম্বাণু মাতৃকোষ, সেখানেও তাহলে একই রকমের জিন থাকবে। এখানেও এই রকমের জিন আছে, এখানেও ওই একই টাইপের জিন আছে। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা পুং ধরি পরাগরেণু মাতৃকোষ।
এটা হচ্ছে পরাগরেণু মাতৃকোষ, এটা হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ। তাহলে পরাগরেণু মাতৃকোষ থেকে একটা পরাগরেণু মাতৃকোষ বিবাহিত হয়ে 4টা পরাগরেণু উৎপন্ন করে মিয়োসিস পদ্ধতিতে। তাহলে এই যে 4টা পরাগরেণু উৎপন্ন হবে তার মধ্যে ক রকমের রেণু থাকবে, এখানে 2 রকমের পরাগরেণু উৎপন্ন হবে। একটাই শুধু ক্যাপিটাল টি থাকবে আর একটাই শুধু স্মল টি থাকবে। তাহলে ক্যাপিটাল টি দুটো আসবে, স্মল টিও দুটো আসবে, 4টা। কিন্তু যেহেতু 2 রকমের, ক্যাপিটাল টি এক রকমের আর স্মল টি এক রকমের, আমরা এখানে দুটো পরাগরেণু দেখালেই যথেষ্ট। ঠিক একইভাবে ডিম্বাণু মাতৃকোষ বিবাহিত হয়ে যে 4টা ডিম্বাণু উৎপাদন হচ্ছে, সে প্রত্যেকটা ডিম্বাণুর মধ্যে একটা করে টি আসবে। তাহলে মোট 4টার মধ্যে দুটোতে ক্যাপিটাল টি আসবে, দুটোতে স্মল টি আসবে। যেহেতু এখানে 2 রকমের গ্যামেট আসছে তাই আমরা একটা একটা করে দেখালাম। ক্যাপিটাল টি একরকম, স্মল টি একরকম। বুঝে গেল? তাহলে এখানে 2 রকমের গ্যামেট, এখানেও 2 রকমের গ্যামেট। এবার গ্যামেটগুলো যখন পরস্পর যুক্ত হচ্ছে, যখন নিষেক হচ্ছে, নিষেকের ফলে কি হবে, এই গ্যামেটটা এই গ্যামেটের সঙ্গে যুক্ত হতেই পারে। ক্যাপিটাল টি গ্যামেটটা এখানের ক্যাপিটাল টি গ্যামেটের সঙ্গে যুক্ত হবে। যদি যুক্ত হয় তাহলে যে বীজটা উৎপন্ন হবে সেখানে তাহলে কি হবে, ক্যাপিটাল টি দুটোই একই টাইপের গ্যামেট, কি বলে, জিন চলে এসছে। এর সঙ্গে যুক্ত না হয় 2টার সঙ্গে যুক্ত হয়, মানে সম্ভাবনা কতটা এর সঙ্গে যুক্ত হতে পারে। এর সঙ্গে যুক্ত হলে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি চলে এলো। তাহলে এটা একটা টাইপ। আবার একটা কি না, এই গ্যামেট না, ওই গ্যামেটটা যদি যুক্ত হয়, এই গ্যামেটটা যদি এই গ্যামেটের সঙ্গে যুক্ত হয়, মানে এখানে স্মল টি এখানে ক্যাপিটাল টি, তাহলে কি হবে, এখানেও ক্যাপিটাল টি স্মল টি আসবে না। এটা না হয় আবার স্মল টিটা ওই স্মল টির সঙ্গে যুক্ত হয়, হতেই পারে। তাহলে কি আসবে, এখানে দুটোই স্মল টি এক জায়গায় চলে আসবে। তাহলে এইটা কি ছিল, F1 ছিল, প্রথম অপত্যজনক। এটা এসে গেল কিন্তু F2, দ্বিতীয় অপত্যজনক। দ্বিতীয় অপত্যজনকে কি দেখলাম, এখানে স্বপরাগযোগ হয়েছিল। হ্যাঁ, সেলফ পলিনেশন, স্বপরাগযোগ হলো, স্বপরাগ যোগ। বুঝা গেল? তাহলে এখানে এই যে 4টা বীজ, সেই বীজগুলো লাগালে যে 4টা গাছ আসবে। তাহলে প্রথমে যেটা দেখানো আছে ক্যাপিটাল টি, এটা হবে কি, বিশুদ্ধ লম্বা। বিশুদ্ধ মানে কি, তার সঙ্গে অন্য কোনো রকমের জিন মিশে নেই, দুটোই জিনই একই টাইপের জিন। এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, বাইর থেকে আমরা দেখতে পাবো এটা বিশুদ্ধ লম্বা। আবার এখানে এই যে দুটো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে শঙ্কর লম্বা। বাইর থেকে আমরা বুঝতে পারবো না, কিন্তু বাইর থেকে লম্বাই দেখবো, কিন্তু এটা আসলে শঙ্কর লম্বা। শঙ্কর লম্বা এলো দুটো। আবার এইটা এসে গেল বিশুদ্ধ বেঁটে, কেন না এটা দুটো একই রকমের জিন আছে। বিশুদ্ধ বেঁটে। তাহলে এখানে F2 জেনারেশনে, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জেনারেশনে আমরা যে 4টা গাছ দেখতে পেলাম, সেই গাছগুলোর মধ্যে আমরা যদি বাহ্যিক দিক থেকে দেখি বা বাইরের দিক থেকে কি দেখতে পাচ্ছি, গাছটা লম্বা না বেঁটে, এই হিসাবে যদি আমরা দেখি, এখানে দেখো 3টে লম্বা গাছ, 1 2 3, 3টাই কিন্তু লম্বা, বাইর থেকে দেখতে পাবো, আর একটাকে দেখতে পাবো বেঁটে। তাহলে বাইর থেকে বাহ্যিক যে বৈশিষ্ট্য দেখছে সেটাকে কি বলে, বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে। এখানে ফিনোটাইপ অনুপাত, বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে ফিনোটাইপ অনুপাত মেন্ডেলের এক সংকর জননের F2 জেনারেশনের ফিনোটাইপ অনুপাত। ফিনোটাইপ অনুপাত বাইর থেকে দেখছি, তাহলে আমরা কি দেখবো, বাইর থেকে তো আমরা বিশুদ্ধ না সংখ্যা বুঝতে পারবো না, শুধু আমরা লম্বা দেখতে পাবো আর বেঁটে দেখতে পাবো। আমরা লম্বা দেখতে পাবো আর বেঁটে দেখবো। লম্বা কটা, 1 2 3, 3:2
1। তাহলে মেন্ডেলের এক সংকর জননের F2 জেনারেশনের ফিনোটাইপ অনুপাত হচ্ছে লম্বা ইন্টু বেঁটে, 3টা লম্বা গাছ একটা বেঁটে গাছ 3:1। কিন্তু এবার আমরা যদি জিনটা পরে তাহলে জিন দেখি, জিন কি কি জিন আছে, সেই জিন যদি দেখে আমরা করি অনুপাতটা লিখি, তাহলে জিন দেখলে সেটাকে বলা হবে জিনোটাইপ অনুপাত। জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত আমরা এখানে ডাইরেক্ট জিনটা লিখতে পারি। ক্যাপিটাল টি এক রকমের, ক্যাপিটাল টি স্মল টি এক রকমের, আর স্মল টি এক রকমের। তাহলে 3 রকমের জিন দেখছি। গাছটার মধ্যে যে কোষগুলো আছে সেই কোষের যে জিন, লম্বা বেঁটে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিন, এখানে 3 রকমের দেখছি। একটাতে দেখতে পাচ্ছি দুটোই ক্যাপিটাল টি জিন আছে, একটাতে দেখতে পাচ্ছি একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, আরেকটাতে দেখতে পাচ্ছি দুটোই স্মল টি জিন আছে। 3 রকমের। এটাকে আমরা বলতে পারি কি বিশুদ্ধ লম্বা, এটাকে বলছি আমরা সংকর লম্বা, আর এইটাকে বলছি বিশুদ্ধ বেঁটে। তাহলে এর অনুপাতটা হয়ে গেল ক্যাপিটাল টি কটা এসছে, একটা 1, ক্যাপিটাল টি স্মল টি কটা এসছে 1 2 2, স্মল টি এসছে 1। তাহলে জিনোটাইপ অনুপাত হলো 1:2:1। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, এই যে আমরা F2 জেনারেশনটা যখন তৈরি করেছিলাম, মানে F1 জেনারেশনে যে ক্যাপিটাল টি স্মল টি বা সংকর লম্বা উদ্ভিদটা পাওয়া গেছিল, তার মধ্যে যে স্বপরাগযোগ ঘটানো হচ্ছে, সেটা আমরা এখানে একভাবে দেখিয়েছিলাম। কিন্তু সেটাকে আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটাকে বলা হচ্ছে চেকার বোর্ড। আমি চেকার বোর্ডের সাহায্যে এইটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই 4টা কাজ এলো 3 রকমের, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, একটা হচ্ছে সংকর লম্বা, দুটো হচ্ছে সংকর লম্বা, আর একটা বিশুদ্ধ বেঁটে। এটাকে আমরা চেকার বোর্ডের সাহায্যেও দেখাতে পারি। এখানে একটু জেনে রাখা ভালো, চেকার বোর্ড চেক করা আছে, চেকার বোর্ড। সেটা কিছুই নয়, আমরা দেখলাম কি যে F1 জেনারেশনে যে সংকর লম্বা উদ্ভিদটা তৈরি হয়েছিল, সেই উদ্ভিদের যে গ্যামেটগুলো উৎপাদন হচ্ছে, সেই গ্যামেট সেখানে 2 রকমের গ্যামেট আসছে, একটা ক্যাপিটাল টাইপের গ্যামেট আর একটা স্মল টি টাইপের গ্যামেট। তার মানে পুংয়ের ক্ষেত্রেও ক্যাপিটাল টি স্মল টি 2 রকমের, আর স্ত্রীদের ক্ষেত্রেও ক্যাপিটাল টি স্মল টি 2 রকমের। মানে ব্যাপারটা কি, ওই যে পরাগরেণু উৎপাদন হচ্ছে, পরাগরেণুর মধ্যেও ক্যাপিটাল টি এক রকমের গ্যামেট বা পরাগরেণু, আর স্মল টি যুক্ত আরেকটা পরাগরেণু এক রকমের। আবার স্ত্রী গ্যামেট যেটা, সেখানে ক্যাপিটাল টি যুক্ত এক রকমের গ্যামেট স্ত্রী গ্যামেট, আর স্মল টি যুক্ত আরেক রকমের 2 রকমের গ্যামেট। সেইটাকেই একটা চেকার বোর্ডের সাহায্যে দেখানো হয়। সেটা কিছুই নয়, খুবই সোজা। এটা পুং গ্যামেট আর এটাকে স্ত্রী গ্যামেট। এদিকটা পুং গ্যামেট দেখানো হচ্ছে, পুং গ্যামেট, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এখানে স্ত্রী গ্যামেট, ক্যাপিটাল টি স্মল টি। এদিকটা পুং গ্যামেট দেখানো হলো ক্যাপিটাল টি স্মল টি, এখানে স্ত্রী গ্যামেট দেখানো হলো ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এইটা পুং গ্যামেট, এই পুং গ্যামেটটার সঙ্গে এই স্ত্রী গ্যামেট যদি যুক্ত হয় ক্যাপিটাল টি, এই স্ত্রী গ্যামেটের সঙ্গে এই পুং গ্যামেট যুক্ত হলে ক্যাপিটাল টি স্মল টি, এই স্ত্রী গ্যামেটের সঙ্গে এই পুং গ্যামেট যুক্ত হলে ক্যাপিটাল টি স্মল টি, এই স্ত্রী গ্যামেটের সঙ্গে এই পুং গ্যামেট যুক্ত হলে স্মল টি। একই জিনিস, ক্যাপিটাল টি মানে বিশুদ্ধ লম্বা, ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা, ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ বেঁটে। এইটাকেই আমরা এই ফিনোটাইপ অনুপাত 3:1, 1 2 3, 3টা লম্বা আর একটা বেঁটে। আর জিনোটাইপ অনুপাত ক্যাপিটাল টি একটা, ক্যাপিটাল টি স্মল টি 2টো, আর স্মল টি একটা। তাহলে এই হলো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা।
বোঝা গেল? তো এই পরীক্ষা থেকে মেন্ডেল কি সিদ্ধান্তে এলেন? না, এই পরীক্ষা থেকে মেন্ডেল একটা সূত্রে এলেন, সূত্র প্রতিষ্ঠা করলেন। সেই সূত্রটার নাম হচ্ছে পৃথক ভবন সূত্র বা পৃথকী ভবন সূত্র, দুটোই লেখা যায়। আমরা একটা লিখলাম। মেন্ডেলের এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটা হচ্ছে, তাহলে সূত্র 1 সেটাকে বলা হচ্ছে পৃথকী ভবন সূত্র। এই সূত্রটা উনি আবিষ্কার করলেন, ল অফ সেগ্রিগেশন, ইংরেজিতে বলছে ল অফ সেগ্রিগেশন। সেই সূত্রটা কি না, কোন জীবের একটি নির্দিষ্ট চরিত্রের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিত্রীজন থেকে অপত্যজনিত সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও মিশ্রিত হয় না, উপরন্তু গ্যামেট গঠনকালে পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। কি বললাম? কোন জীবের একটা নির্দিষ্ট চরিত্রের দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিত্রীজন থেকে অপত্যজনিত সঞ্চারিত হওয়ার সময়, চলে যাওয়ার সময় একত্রিত হচ্ছে, কিন্তু মিশ্রিত হয় না। জনিত্রীজন থেকে অপত্যজনিত সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হচ্ছে, মানে এক জায়গায় চলে আসছে কিন্তু মিশে যাচ্ছে না। তার মানে ব্যাপারটা কি, ক্যাপিটাল টি আর স্মল টি এক জায়গায় চলে আসছে, চলে এসে পাশাপাশি থাকছে, সঙ্গে থাকছে, কিন্তু মিশে যাচ্ছে না। উপরন্তু যখন আবার গ্যামেট গঠন হবে তখন আবার পৃথক হয়ে যাবে, ক্যাপিটাল টি আলাদা হয়ে যাবে, স্মল টি আলাদা হয়ে যাবে। এই জিনিসটাকে বলতে চাইছি। আমরা ওইখানে পরীক্ষা দেখলাম কি না, বিশুদ্ধ লম্বা থেকে ক্যাপিটাল টি এসেছিল, বিশুদ্ধ বেটে থেকে স্মল টি এসেছিল। তার মানে এটা জনিত্রী জীব, জনিত্রী থেকে আসছে, গ্যামেট তৈরি হয়ে গেছে। অপত্য সঞ্চারিত হচ্ছে, অপত্য যখন যাচ্ছে মানে নতুন জীবদের মধ্যে যাচ্ছে, এইখানে যাচ্ছে, একত্রিত হচ্ছে, দুটো এক জায়গায় এসে যাচ্ছে, একত্রিত হচ্ছে, একসঙ্গে থাকছে। হ্যাঁ, এটা একসঙ্গে থাকছে কিন্তু মিশে যাচ্ছে না, মিশ্রিত হচ্ছে না। উপরন্তু যখন আবার পরবর্তী জেনারেশন যখন তার গ্যামেট গঠনের প্রয়োজন পড়বে, তারা ঠিক আবার পরস্পর থেকে আলাদা হয়ে যায়। সেরকম বিশেষ কিছু কঠিন নয়, একটু 2-3 বার ভালো করে পড়লেই, বিষয়টা বুঝে পড়লেই মুখস্থ হয়ে যাবে। এটা একটু মনে রাখতে হবে, পৃথক ভবন সূত্র বা পৃথক ভবন বা পৃথকী ভবন সূত্র। এই তো এই সূত্র থেকে তিনি এর ব্যাখ্যাটা এইরকমই। আর তাহলে এখানে মেন্ডেল যে পরীক্ষার যে পর্যবেক্ষণ, সেখান থেকে আমরা কি জানতে পারলাম? একটা পেলাম প্রকট আর প্রচ্ছন্নের সূত্র। আমরা আগের ক্লাসে আমরা প্রকট প্রচ্ছন্ন জেনে গেছি। প্রকট যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে, দুটো বিপরীত বৈশিষ্ট্য একসঙ্গে থাকলে তার মধ্য থেকে যেটা প্রকাশ পাচ্ছে সেটা প্রকট, আর যেটা প্রকাশ পাচ্ছে না সেটা প্রচ্ছন্ন। তাহলে এই পৃথক ভবন সূত্র থেকে এইটা পাওয়া যাচ্ছে প্রকট প্রচ্ছন্নের সূত্র। আরেকটা কি পেলাম, যে ওরা একত্রিত হলেও মিশ্রিত হবে না, উপরন্তু গ্যামেট গঠনকালে পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটা এখান থেকে আমরা এই ব্যাখ্যাটা পেয়েছি। ঠিক আছে, আজকে এটাই থাক। পরের দিন দ্বিসংকর জননটা পড়াবো।